হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানে দেখো একদম শেষ যে সেটটা রয়েছে মডেল কোশ্চেন পেপার নাম্বার 19 উল্টোডাঙ্গা গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুল ফর গার্লস, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকের ক্লাসে সলভ করে নেব। তবে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পুরোনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে, যে সমস্ত ক্লাসগুলো তোমাদের দেখা হয়নি বা মিস হয়ে গেছে, সেই ক্লাসগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 8 প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ এই নামে প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্ট থেকে প্রশ্নবিচিত্রার পরিবেশ বিজ্ঞান এবং বাকি যে সমস্ত সাবজেক্টের মডেল কোশ্চেন পেপারের সলিউশনগুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও। তাহলে আজকে 19 নম্বর সেট দেখো, ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমাদের প্রথম প্রশ্ন, গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান হয় না। এগুলোর মধ্যে পিচ হচ্ছে অনিয়তাকার পদার্থ, তার জন্য এদের মেল্টিং পয়েন্ট এবং ফ্রিজিং পয়েন্ট কিন্তু সমান হয় না। বিজারণ বলতে বোঝায় কোনো যৌগ থেকে, বিজারণ মানে হচ্ছে সেক্ষেত্রে অক্সিজেন অপসারিত হওয়া, অপশন এ অক্সিজেন অপসারিত হওয়া বা হাইড্রোজেন যোগ হওয়া। এখানে হাইড্রোজেনের অপসারণ বলছে, এটা কিন্তু বিজারণ নয়, এটা হচ্ছে জারণ। এরপরে অধাতু হলেও তড়িৎ পরিবাহী, সেটা হচ্ছে অপশন সি গ্রাফাইট। এরপরে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় দেখো ভোল্টামিটার, ভোল্টামিটার। তাপ বিকিরণের জন্য কিসের দরকার হয় না? এখানে মাধ্যম, তাই না, মাধ্যম বা জড় মাধ্যমের দরকার হয় না। এরপর 3 দাগের প্রশ্ন, শীতকালে গায়ে কম্বল চাপা দিলে গরম লাগে কেন? দেখো এখান থেকে তোমরা বানিয়ে লিখবে যে কম্বলের তুলোর মাঝে মাঝে বায়ু আটকে থাকে, বায়ু তাপের কুপরিবাহী বলে দেহ থেকে তাপ বাইরে বেরিয়ে যেতে পারে না, বা বাইরের ঠান্ডা বায়ু দেহে প্রবেশ করতে পারে না, ফলে দেহ গরম থাকে। এ কারণে শীতকালে গায়ে কম্বল দিলে গরম লাগে এবং বেশ আরাম বোধ হয়। এর সাথে প্রশ্ন ছিল, শিল্পাঞ্চলে শীতকালে ঘন কুয়াশা দেখা যায় কেন? লিখবে দেখো, বড় বড় শহরে বা শিল্পাঞ্চলে বিভিন্ন কলকারখানা থেকে নির্গত দূষিত বায়ুতে ধুলো ছাড়াও কার্বন, সালফার ইত্যাদির কণা থাকে। এছাড়া কলকারখানা থেকে নির্গত ধোঁয়াও বাতাসে এসে মেশে, ফলে ওই সব অঞ্চলে কুয়াশা হলে তা ধোঁয়ার সঙ্গে মিশে ধোঁয়াশা সৃষ্টি করে। এ কারণেই শিল্পাঞ্চলে ঘন কুয়াশা সৃষ্টি হয়। পেজ নাম্বার দেখো 82। নেক্সট, অথবা দিয়ে প্রশ্ন, কিউপ্রিক অক্সাইডের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় কপার এবং জল উৎপন্ন হয়, জারণ বিজারণ একসঙ্গে ঘটে, প্রদত্ত বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করো। লিখবে দেখো টেক্সট বুক থেকে, উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি বর্ণের ধাতব কপারে পরিণত হয় এবং হাইড্রোজেন জারিত হয়ে জল উৎপন্ন করে। তারপরে রাসায়নিক সমীকরণটা তোমরা দেবে, নিয়ে তোমরা লিখবে যে উপরের বিক্রিয়ায় দেখা যাচ্ছে যে জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে। তোমরা লিখবে এখানে উল্লেখ্য যে উপরোক্ত বিক্রিয়ায় কিউপ্রিক অক্সাইড অন্যকে মানে হাইড্রোজেনকে জলে জারিত করে কিন্তু নিজে ধাতব কপারে বিজারিত হয়, তাই এখানে সিইউও কিউপ্রিক অক্সাইড সেটা হচ্ছে জারক। একই রকম ভাবে হাইড্রোজেন কিউপ্রিক অক্সাইডকে ধাতব কপারে বিজারিত করে অথচ নিজে জলে জারিত হয়, তার জন্য উপরের বিক্রিয়ায় হাইড্রোজেন হলো বিজারক। পারলে এই কথাগুলো তোমরা কিন্তু অবশ্যই লিখে দেবে। এরপরে 4 দাগের পার্থক্য লেখো। প্রথম পার্থক্য, গলন ও কঠিনীভবন। প্রথম পার্থক্যর বিষয় হচ্ছে অবস্থান্তর। গলন মানে কঠিন পদার্থ গলে তরলে পরিণত হওয়া, আর কঠিনীভবন মানে উল্টো, তরল থেকে কঠিনে পরিণত হওয়া। তাপের ভূমিকা, গলন মানে কি হচ্ছে, কঠিন থেকে তরল হচ্ছে, তাহলে এখানে তাপ প্রয়োগ করতে হবে। আর কঠিনীভবন মানে তরল থেকে কঠিন। দেখো গলন মানে তুমি ভাবতে পারো বরফ গলে জল হচ্ছে, তাহলে বরফ গলে যদি জল হয় তাহলে তাপ দিতে হবে তাকে। আর এখানে জল থেকে বরফ হচ্ছে, তাই না, তরল থেকে কঠিন, তাহলে তাপটাকে বর্জন করতে হবে বা তাপ নিষ্কাশন করতে হবে। আর লিন তাপের বিষয়টাও লিখতে পারো যে বস্তু পরিবেশ থেকে লিন তাপ গ্রহণ করে, যেহেতু তাপ প্রয়োগ করতে হবে, আর এর ক্ষেত্রে বস্তু পরিবেশে লিন তাপ বর্জন করে। নেক্সট বলা হয়েছিল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। লিখবে দেখো, প্রথমে তোমরা দিতে পারো সংজ্ঞা। দেখো সংজ্ঞার ক্ষেত্রে যে সকল পদার্থ জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে তাদের বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর যারা তড়িৎ পরিবহন করে না তারা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এখানে তড়িৎ পরিবহনের ফলে ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, কিন্তু এখানে তড়িৎ পরিবহন করে না, তাই জন্য ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় না। সাধারণত আয়নীয় যৌগগুলো তড়িৎ বিশ্লেষ্য হয়, আর সমযোজী যৌগগুলো সাধারণত তড়িৎ অবিশ্লেষ্য হয়। তার সাথে উদাহরণ দেওয়া হয়েছে সোডিয়াম ক্লোরাইড,
সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, মানে যত তোমরা অ্যাসিড পাবে, ক্ষার পাবে, লবণ, সেগুলো বেশিরভাগই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। আর সমযোজী যৌগ, চিনি, গ্লুকোজ, এরা হচ্ছে কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এরপরে দেখো 5 দাগের প্রথম প্রশ্ন, এসআইতে আপেক্ষিক তাপের একক কি? এসআইতে আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি কেলভিন। এটাকে এরকম ভাবেও লেখা যায়, বা দিয়ে আমি লিখে দিচ্ছি, জুল পার কেজি, মানে পার কথা না লিখলে সেখানে ইনভার্স বা কেজি টু দি পাওয়ার -1 এরকম ভাবে লিখতে হয়। তাহলে জুল কেজি টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। এখানে দেখো একটা গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে, 150 গ্রাম জলের উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে স্ফুটনাঙ্কে। স্ফুটনাঙ্ক মানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি 30 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস করব, তাহলে সেক্ষেত্রে আমার কি পরিমাণ তাপের প্রয়োজন হবে? দেখো খাতার মধ্যে খুব সুন্দর করে আমি করে দিয়েছি। জলের ভর এম যেটা, সেটা 150 গ্রাম। জলের আপেক্ষিক তাপ তোমরা জানো 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতা বৃদ্ধি, এখানে তোমরা ব্র্যাকেটে ডেল্টা টি লিখবে, তারপরে সমান চিহ্ন দিয়ে লিখবে। দেখো 30 থেকে 100 করবো, তাহলে কত বাড়াবো? 100 থেকে 30 মাইনাস করে আমরা পেয়ে যাচ্ছি 70 ডিগ্রি সেলসিয়াস। এবার প্রয়োজনীয় তাপের ফর্মুলা তোমরা জানো যে হিট, এইচ মানে হচ্ছে মাস ইন্টু স্পেসিফিক হিট ইন্টু টেম্পারেচারের চেঞ্জ, তাই না? চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে এখানে ভর কত 150, আপেক্ষিক তাপ কত 1, আর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ 70, সবগুলোকে গুণ করবে, তাহলে হয়ে যাবে দেখো 10,500 ক্যালোরি। নেক্সট দেখো বজ্রনাদ কি? আর এর সাথে একই মেঘের বিভিন্ন অংশের মধ্যে বজ্রপাত হতে পারে কি? অবশ্যই একই মেঘের বিভিন্ন অংশের মধ্যে কিন্তু বজ্রপাত হতে পারে। তাহলে লিখবে যে হ্যাঁ, একই মেঘের বিভিন্ন অংশের মধ্যে বজ্রপাত হতে পারে। বজ্রনাদের সংজ্ঞায় দেখো 1 নম্বর দিয়েছে, তার জন্য তোমরা শুধুমাত্র এখান থেকে এতটা লিখবে যে বজ্রপাতের প্রবাহপথ বরাবর অবস্থিত বায়ুর দ্রুত প্রসারণের ফলে উৎপন্ন শব্দকেই বজ্রনাদ বলে। এর সাথে আরো প্রশ্ন রয়েছে, বজ্রপাতের সময় নিরাপদ স্থানগুলি কি কি? এটাও কিন্তু বহুবার আমি আলোচনা করেছি, তোমাদের সুবিধার্থে আরো একবার দেখিয়ে দিচ্ছি। দেখো নিরাপদ স্থানগুলি হলো পাকা বাড়ি। 2 নম্বর তোমরা লিখতে পারো দরজা জানালা বন্ধ অবস্থায় চলন্ত বাস। 3 নম্বর হচ্ছে একই রকম ভাবে দরজা জানালা বন্ধ থাকা অবস্থায় মোটর গাড়ি বা রেলগাড়ি। 2 নম্বর প্রশ্ন, মরচে পড়ার শর্ত লেখো। লিখবে দেখো মরচে পড়ার জন্য অক্সিজেন ও জলীয় বাষ্পের উপস্থিতি আবশ্যক, এদের মধ্যে কোনো একটির অনুপস্থিতিতে মরচে পড়বে না। আর বায়ুর কার্বন ডাইঅক্সাইড মরচে পড়ার বিক্রিয়াকে ত্বরান্বিত করে, যদি কার্বন ডাইঅক্সাইড থাকে তাহলে সেই মরচে পড়াটা কিন্তু আরো দ্রুত ঘটে। আর বিশুদ্ধ লোহায় মরচে পড়ে না, লোহার মধ্যে অবস্থিত অশুদ্ধিগুলি মরচে গঠনের অন্যতম কারণ। এরপরে লোহার তৈরি বস্তুর ওপর তামার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কি বলে? নেক্সট কোশ্চেন, গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ দ্বারে ঘটা বিক্রিয়াগুলি লেখো। গলিত সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণ ঘটালে ক্যাথোডে দেখো সোডিয়াম প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ বিজারণ ঘটে, নিয়ে ধাতব সোডিয়াম উৎপন্ন করে। আর অ্যানোডে ক্লোরিন যেটা অ্যানায়ন, সেটা ইলেকট্রন বর্জন করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। এরপর আরো একটা ক্লোরিন পরমাণু তৈরি হয়, নিয়ে দুটি ক্লোরিন পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। তাহলে ক্যাথোড এবং অ্যানোড এই দুটি বিক্রিয়া তোমরা লিখবে পেজ নাম্বার 114। অথবা দিয়ে প্রশ্ন, অনুঘটকের বৈশিষ্ট্য লেখো। এটাও আমরা অনেকবার পেয়েছি, পেজ নাম্বার 95। এখানে অনুঘটকে দেখো 1, 2, 3টে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, আমি আর নতুন করে এক্সপ্লেন করলাম না। এরপরে দেখো তাপগ্রাহী ও তাপমোচী পরিবর্তনের একটি পার্থক্য লেখো। এটা তোমরা সংজ্ঞাটাই দিতে পারো, তাপমোচী এবং তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে লিখতে পারো যে তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপন্ন হয়, আর এখানে লিখবে যে তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ শোষিত হয়। আর এমনিতেও রায়মার্টিনের মধ্যে দেখো পেজ নাম্বার 226 পাতায় তাপমোচী এবং তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তনের মধ্যে অনেক পার্থক্য দেওয়া হয়েছে, চাইলে এগুলো দেখে নিতে পারো। নেক্সট তাহলে ক্যাটায়ন কাকে বলে? কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে যে ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নে পরিণত হয় তাকে ক্যাটায়ন বলে। যেমন সোডিয়াম একটি ইলেকট্রন বর্জন করে Na+ আয়নে পরিণত হয়। এরপরে লাইফ সায়েন্সের আনসারগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, তন্তু জাতীয় ফসল হলো, এখানে আনসার হচ্ছে তুলো। চায়ের কোন উপাদান স্নায়ুকে উদ্দীপিত করে? দেখো পলিফেনল যেটা, সেটা রক্তে কোলেস্টেরলের মাত্রাটাকে কমায়, সেটাও কিন্তু চায়ের মধ্যে থাকে এবং সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে বলেছে স্নায়ুকে উদ্দীপিত করে, তাহলে আনসার হবে প্যান্টোথেনিক অ্যাসিড। এরপরে 2-1, আমের জন্মস্থান। দেখো আমটা কিন্তু ভারতবর্ষেরই কিন্তু গাছ, তাহলে ভারতবর্ষ হচ্ছে আমের জন্মস্থান। নেক্সট, শ্রমিক মৌমাছি ফুল থেকে যে বস্তু সংগ্রহ করে তার নাম কি? তার নাম হচ্ছে
মকরন্দ। নেক্সট, ডিম ও শুক্রাণু উৎপাদনের জন্য মাছকে কোন গ্রন্থি নির্যাস ইঞ্জেকশন দেওয়া হয়? আনসার হচ্ছে পিটুইটারি গ্রন্থি নির্যাস কিন্তু ইঞ্জেকশন দেওয়া হয়, তাহলে পিটুইটারি। 3-1 পার্থক্য লেখো রবি ফসল ও খারিফ ফসল। মিনিমাম 3টি পার্থক্য লেখার চেষ্টা করবে। খারিফ ফসল বর্ষা শুরুতে জুন জুলাই মাসে রোপণ করা হয়, বীজ বপন করা হয়। আর রবি ফসলের বীজ বপনের টাইম দেখো এখানে শীতের শুরুতে অক্টোবর নভেম্বর মাসে, কাটা হয় কখন? বর্ষার শেষে, এটা গ্রীষ্মের শুরুতে। বৃষ্টিপাত কেমন দরকার? দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হয় তার উপর ফলন নির্ভরশীল, আর বর্ষা জলের উপর নির্ভরশীল নয়। এর সাথে উদাহরণ দেবে ধান, ভুট্টা, এগুলো হচ্ছে খারিফ ফসল। গম, বার্লি, সর্ষে এগুলো হচ্ছে রবি ফসল। নেক্সট, ময়লা জলে মাছ চাষের সুবিধা কি? রায়মার্টিনের পেজ নাম্বার 473। দেখো, ঘরবাড়ি, পৌরসভা, কলকারখানা প্রভৃতি থেকে বর্জ্য পদার্থ মিশ্রিত জলে প্রচুর পরিমাণে জৈব পদার্থ এবং অজৈব পদার্থ, মানে জৈব অজৈব উপাদান কিন্তু মিশে থাকে। এই সমস্ত জলে ফাইটোপ্ল্যাঙ্কটন যেগুলো থাকে, ছোট ছোট জু প্ল্যাঙ্কটন, ছোট ছোট প্ল্যাঙ্কটন যেগুলো জু প্ল্যাঙ্কটন, পোকামাকড়, সেগুলো কিন্তু জন্মায় এবং অতি দ্রুত কিন্তু ওই জলের মধ্যে বংশ বিস্তার করে। ফলে ওই জলে মাছ চাষ করলে মাছের প্রাকৃতিক খাদ্যের প্রচুর যোগান থাকে। মাছগুলো ছোট ছোট ফাইটোপ্ল্যাঙ্কটনকেও যেমন খায়, বড় মাছ ছোট ছোট মাছকে বা অন্যান্য জু প্ল্যাঙ্কটনকে খেয়ে বাঁচতে পারে, পোকামাকড় খেয়েও বাঁচতে পারে। তাহলে প্রচুর পরিমাণ খাদ্যের কিন্তু যোগান থাকে, তার জন্য কিন্তু দেখো মাছ কিন্তু দ্রুত বাড়তে থাকে। এ কারণে ময়লা জলে মাছ চাষ লাভজনক হয়। আর কি কি মাছ চাষ করা হয় চাইলে এই লাইনটাও তোমরা অ্যাড করতে পারো, যে সাধারণত মাগুর, ট্যাংরা, শিঙি, ভাঙন, ভেটকি প্রভৃতি মাছ এই ময়লা জলে চাষ করা হয়। 4-এর দাগের প্রথম প্রশ্ন, শস্য আবর্তন বলতে কি বোঝো? প্রথমে সংজ্ঞাটা তোমরা দেবে যে একই জমিতে বারবার একই ফসলের চাষ করলে মাটির উর্বরতা বা উর্বরতা শক্তি কমে যায়। বিশেষত নাইট্রোজেন যৌগের পরিমাণ খুবই কমে যায়। তাই মাঝে মাঝে একবার করে শিম্বগোত্রীয় উদ্ভিদের চাষ করলে মাটি আবার তার হারানো নাইট্রোজেন যৌগ ফিরে পায়। একই ফসল বারবার চাষ না করে মাঝে একবার অন্য ধরনের ফসল চাষ করাকে শস্য আবর্তন বলে। মানে ঘুরে ঘুরে অন্য কোনো ফসল চাষ করা, এক নাগাড়ে একই ফসল চাষ না করে অন্য ফসল চাষ করা, সেটা হচ্ছে শস্য আবর্তন। এই জায়গাটা লিখবে, তার সঙ্গে আরো কিছু অ্যাড করতে হবে, যেহেতু এখানে 3 নম্বর দেওয়া হয়েছে। তাহলে ওই জায়গাটা লেখার পরে দেখো এই পোর্শনটা তোমরা লিখবে। আমি পয়েন্টগুলো দাগ দিয়ে দিয়েছি। প্রথম পয়েন্ট দেখো, এখানে পতঙ্গ, ছত্রাক আক্রমণকে প্রতিহত করা সম্ভব হয়। শস্য আবর্তনের ভূমিকা বা গুরুত্ব, চাষের জমিতে আগাছার বৃদ্ধি রোধ করা যায়। আর এখানে দেখো মাটির উর্বরতা শক্তি সবসময় বজায় থাকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এগুলো কিন্তু থাকে এবং জমির উর্বরতা শক্তি কিন্তু বেড়ে যায়। আর এখানে প্রথম 3টে পয়েন্ট, তার সঙ্গে এই পয়েন্টটাও দেবে যে শস্য আবর্তন দ্বারা মাটির ভৌত ও রাসায়নিক গঠন উন্নত হয়ে থাকে এবং মাটির যেটা ক্ষয়, মৃত্তিকা ক্ষয়ও কিন্তু অনেকটা কম হয়। প্রশ্নবিচিত্রা থেকে শেষ মডেল কোশ্চেন পেপারে শেষ প্রশ্ন, অজৈব সার কি আর এনপিকে কি? অজৈব সারের সংজ্ঞাটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা শুনে শুনে লিখে নাও। লিখবে, বিভিন্ন প্রকার অজৈব রাসায়নিক উপাদানকে মিশিয়ে কারখানায় উৎপন্ন উদ্ভিদের বৃদ্ধি সহায়ক সারকে অজৈব সার বলে, যেমন পটাশ সার, ইউরিয়া সার ইত্যাদি। আর এনপিকে এটা দেখো লিখবে যে উদ্ভিদের বৃদ্ধি এবং ফলন বাড়ানোর উদ্দেশ্যে যে অজৈব সার মাটিতে প্রয়োগ করা হয় তা জমির 3টি প্রাথমিক মৌলের ঘাটতি পূরণ করে। সেগুলো কি কি? এনপিকে নাম শুনে বুঝতে পারছো, এন মানে নাইট্রোজেন, পি মানে ফসফরাস, কে মানে হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। এদের একত্রে এনপিকে সার বলে। এই সারের 3টি উপাদান বিভিন্ন মাত্রায় কিন্তু মেশানো থাকে। তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের সেকেন্ড সামেটিভের সমস্ত মডেল কোশ্চেন পেপারের আনসার কমপ্লিট করলাম। আশা করি আমাদের সমস্ত ক্লাসগুলো তোমরা দেখেছো। যদি কোনো ক্লাস মিস হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 8 প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ এই নামে প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে অবশ্যই তোমরা পুরোনো ক্লাসগুলি দেখে নিও। প্রশ্নবিচিত্রা থেকে বাকি সাবজেক্টেরও মডেল কোশ্চেন পেপারের সলিউশনগুলো শুরু হয়ে গেছে। গণিতের একটি সেট কমপ্লিট হয়েছে। খুব শীঘ্রই গণিতের রিমেনিং যে সেটগুলো রয়েছে সেগুলো সলিউশন আমরা চ্যানেলে প্রোভাইড করব। সেই সমস্ত ক্লাসগুলো দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।